আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমন্ত্রী আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ। দেখতে দেখতে প্রায় 2 বছর হয়ে গেল, জুলাইও শেষের পথে, কিন্তু আজ অবধি সেই জুলাই আগস্টের তথাকথিত গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যাটা কিন্তু চূড়ান্ত করা গেল না। এদিকে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি জুলাই মাস জুড়ে তারা সারা দেশে যে কর্মসূচি ঘোষণা করেছিল, পদযাত্রা, সমাবেশ, যেখানেই যাচ্ছে তারা অধিকাংশ ক্ষেত্রেই গণপ্রতিরোধের মুখোমুখি হচ্ছে। আজকে এই বিষয় দুটি নিয়েই আলাপ করব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। সেই 2024 সালের 4 সেপ্টেম্বর সেই সময়ের তথ্য বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন যে জুলাই আগস্টের শহীদের সংখ্যা 800। সেই বছর 11ই নভেম্বর ডক্টর ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বলা হয়েছিল জুলাই আগস্টে শহীদের সংখ্যা 872 জন। 2025 সালের 3রা এপ্রিল বগুড়ায় এক সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম বলেছিলেন এই জুলাই আগস্টে শহীদের সংখ্যা 1000। একই দিন মিরপুরে এক সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন জুলাই আগস্টে শহীদের সংখ্যা 1400-র বেশি। আবার যখন জাতিসংঘ তদন্ত কমিটি এলো, তখন এই যে আইসিটি তার তাজুল ইসলাম এবং তার টিম চেষ্টা করেছিল এই জুলাই আগস্টের শহীদের সংখ্যা 2000-এর বেশি তাদের রিপোর্টে যেন আসে, সেই ব্যবস্থা করতে। কিন্তু আলটিমেটলি জাতিসংঘ রিপোর্ট বলেছে 1400-র মতো মৃত্যু। এখানে সমস্যা দুটো, যে 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত, আর 5ই আগস্ট থেকে পরবর্তী সময়, এই দুটো সময়ের মৃত্যু নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সরকারি যে সংজ্ঞা, শহীদের সংজ্ঞা, জুলাই শহীদের সংজ্ঞা, সেটা হলো যে শেখ হাসিনার সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কিংবা সেই সময় সরকার দলীয় নেতাকর্মীদের হাতে নিহত আন্দোলনকারীরা, যারা জুলাই আগস্টে আন্দোলন করেছে, তারাই জুলাই শহীদ। সেই হিসেবে 16ই জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত বলা যায়, বা 5ই আগস্ট প্লাস মাইনাস। তো সেই সংখ্যাটা কিন্তু আজও এস্টাবলিশড হলো না। কেন এই বিভ্রান্তি? আবার প্রথম আলো, যারা বর্তমান সরকার কিংবা ইউনূস বান্ধব গণমাধ্যম, তারা কিন্তু এটা নিয়ে ইনভেস্টিগেট করে তারা এই সংখ্যাটি আরো অনেক কম দেখিয়েছে। আবার আমরা যখন বিভিন্ন সূত্রে কথা বলি, একদম স্পেসিফিক পুলিশের গুলিতে নিহত হয়েছে এরকম দেখা যায় যে 30 থেকে 40 জনের বেশি হয় না। সেই সময় আন্দোলনে একটা তৃতীয় পক্ষের উপস্থিতির কথা বলা হয়, যারা স্নাইপার রাইফেলধারী ছিল। সেই স্নাইপারদের গুলিতে মারা গেছে কত, সেটি নিয়েও একটি বিতর্ক আছে। যাই হোক, সেটি ইনক্লুড করলেও 200-300-র বেশি কোনোভাবেই হয় না। কিন্তু দেখা গেছে যে ওই সময়ে কেউ হয়তো সড়ক দুর্ঘটনায় মারা গেছে, কেউ হয়তো হাসপাতালে কোনো অসুখে মারা গেছে, কেউ হয়তো অন্য অন্য কারণে মারা গেছে, তাদেরও জুলাই শহীদ হিসেবে নাম ঢুকানো হয়েছে। যশোরে একটি আন্তর্জাতিক মানের 5 তারকা হোটেল আছে, সেই হোটেলটি পোড়াতে গিয়ে কিছু দুর্বৃত্ত মারা গিয়েছে, তারাও জুলাই শহীদ। এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে, লুটপাট করতে গিয়ে মারা গেছে বা অন্যান্য কারণে মারা গেছে, তারা জুলাই শহীদ হয়েছে। তো এবং এই জুলাই শহীদ হওয়ার একটা কমার্শিয়াল দিক আছে। এদের সরকার অনেক টাকা দিয়েছে
এদের 30 লাখ টাকা দিয়েছে জুলাই, আবার এদের একটা মান্থলি ভাতা দিচ্ছে অনেককে, আহত যারা হয়েছে তাদের চিকিৎসা দিচ্ছে। সব মিলিয়ে জুলাই একটা বাণিজ্য হয়ে গেছে। এই জুলাইকে নিয়ে বাণিজ্য করা হয়েছে এবং এটি মূলত ছিল একটি জঙ্গি অভ্যুত্থান, একটি ষড়যন্ত্রের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করবার একটি সফল ষড়যন্ত্রই বলি। সেই ষড়যন্ত্রকেই এখন মহিমান্বিত করতে গিয়ে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে তা আসলে জুলাইয়ের চেহারাকেই বরং উন্মোচন করছে আমাদের সামনে। তো আজকে যেহেতু জুলাইয়ের একদম শেষ, এই বিতর্ক আবার নতুন করে উঠেছে এবং এই বিতর্কে যে প্রশ্নগুলো উঠছে, সরকার পক্ষ কিন্তু কিংবা জুলাই আগস্টে যারা আন্দোলন করেছিলেন তারা কিন্তু এই প্রশ্নগুলোর জবাব ঠিকমতো দিতে পারছে না এবং এটা বেশি দিন লাগবে না প্রকৃত সত্যটা উদ্ঘাটিত হতে। কারণ শেখ হাসিনার সরকার কিন্তু একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছিলেন, একজন হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি। সেই তদন্ত কমিটিটাকে আর ফাংশন করতে দেওয়া হয়নি এবং এই মৃত্যু নিয়ে কোনটা আসলেই জুলাই আগস্ট রিলেটেড মৃত্যুর কারণ, এগুলো কিন্তু তদন্ত হয়নি, আইনানুগ কোনো তদন্ত হয়নি। এমনকি যে পোস্টমর্টেমটা করা দরকার সেটিও করতে দেওয়া হয়নি। আমার মনে আছে সার্জিস আলম একটি জনসভায় বলেছিলেন যে যাদের কবর দেওয়া হয়েছে তাদের কবর থেকে তুলে পোস্টমর্টেম করা যাবে না। আইন তো পোস্টমর্টেমের কথা বলে, তাহলে কবর থেকে তুলে কেন পোস্টমর্টেম করা যাবে না? তিনি এটাকে একটা পাবলিক সেন্টিমেন্টের জায়গা থেকে তুলে পোস্টমর্টেমটা ঠেকিয়ে দিয়েছেন, কারণ তিনিও জানেন যে পোস্টমর্টেম করলে প্রকৃত সত্যটা বেরিয়ে আসবে এবং সেক্ষেত্রে এই যে জুলাইয়ের 800 বলেন 700 বলেন এর অধিকাংশই ভুয়া। এরা জুলাইয়ে আন্দোলন করতে গিয়ে মারা যায়নি। তাদের সংজ্ঞা যেটা শেখ হাসিনা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সব রাজনৈতিক দলের নেতাকর্মী, তাদের হাতে মৃত্যু হইলেই শহীদ এবং সেটা 800+, এটা সত্য না। এবং মিথ্যাকে যতই আপনি চেষ্টা করেন সেটাকে আলটিমেটলি এস্টাবলিশ করা যায় না। সত্যের শক্তিটা এখানেই। এবার সারা দেশে এনসিপি দুর্দশা দেখে আসলে মায়াই লাগতেছে। সেই যে গত বছর জুলাই মাসে গোপালগঞ্জে গিয়েছিল মাস্তানি করতে, এমন শিক্ষা দিছে যে পরে পুলিশের এপিসিতে করে পালিয়ে আসতে হয়েছে, আর্মির প্রোটেকশনে পালিয়ে আসতে হয়েছে। কিন্তু এবছর তারা আর্মির প্রোটেকশনটা পাচ্ছে না, কারণ আর্মি ব্যস্ত, ওয়াকার নিজেরই তার অবস্থান ঠিক নাই, আর্মির ভেতরে কি হচ্ছে না হচ্ছে। তো আর্মি এবার আর এনসিপির প্রোটেকশন দিতে পারে নাই, যদিও তারা চেয়েছিল। তো তাদের শুরুতেই সাভারের সেই টঙ্গীর কাছে আপনাদের মনে আছে যে একটা ছোট্ট বোম টোম ফুটায় তাদের সমাবেশ ভণ্ডুল। আবার গতকাল তারা হবিগঞ্জে গিয়েছিল, হবিগঞ্জে গিয়ে সেখানকার যে এমপি মিস্টার গাউস, খুব পপুলার বিএনপি লিডার, তিনি আওয়ামী লীগ আমলেও ইলেক্টেড মেয়র ছিলেন, সেই পপুলার এমপি কে নিয়ে এই নাসিরউদ্দিন পাটোয়ারি খুব আজে বাজে কথা বলেছেন। এই পাটোয়ারি ছেলেটার এই সিনিয়র লিডারদের সম্পর্কে বাজে কথা বলার যে অভ্যাস, এটা কিন্তু আসলে খুব বিপজ্জনক পর্যায়ে চলে গেছে। আমরা ঢাকার বিএনপির যে কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস, তাকে তিনি এমন ভাবে উত্ত্যক্ত করেছেন যে মির্জা আব্বাস, অনেকেই বলেন যে পরে তার স্ট্রোক হয়েছে, অনেকেই বলেন যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে উত্ত্যক্ত করতে করতে শেষমেশ উনি অসুস্থ হয়ে পড়লেন। তো এখানে মিস্টার গাউসকে নিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি যেখানেই যান সেই এলাকার জনপ্রিয় লোকজনকে নিয়ে, নেতাদের নিয়ে তিনি এসব আপত্তিকর কথা বলেন। তো হবিগঞ্জে বিএনপি ভালোই মাইক দিছে, আপনারা অনেক ভিডিও দেখেছেন, কিন্তু
নাসিরুদ্দিন পাটোয়ারি যে মাইটটা খাইছে, যে বাড়িগুলা দিছে, এই ভিডিও খুব একটা দেখলাম প্রচার হয়নি। আমার কাছে একটা ফুটেজ আছে, ইউটিউবে দেখাতে পারছি না। তো অনেকেই বলছেন যে এগুলো সব সাজানো নাটক, যে এনসিপি মায়ের খেয়া খেয়া, জামাত যেহেতু খুব ইমেজ সংকটে চলে গেছে, জামাত সৎ লোকের দল দাবি করেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে জামাত আসলে ধর্ষকের দল। মানে আমি আমার এক ছোট ভাইকে বলেছিলাম যে ভিডিও ফুটেজ গুলো একটু কালেক্ট করে রেখো, এই যে গাজী নজরুল সহ বিভিন্ন জামাতের নেতাদের। তো 21টা ভিডিও ফুটেজ কালেক্ট করার পরে বলছে ভাই আরো লাগবে, আমি বলছি না আর লাগবে না। তো জামাত এখন খুব ক্রাইসিসে আছে। জামাতের বি টিম এনসিপি কে তারা একটু মানুষের কাছে অ্যাকসেপ্ট করানোর জন্য এই নাটকগুলো ঘটাচ্ছে, যাতে মানুষ একটু সমব্যথী হয় তারা মাইর খাইলে। কিন্তু ঘটনা অন্য, এনসিপি মাইর খাচ্ছে, ফেসবুকে মানুষের হাহার রিয়াক্ট দেখে মনে মনে তো হয় না যে তারা মাইর খেলে মানুষ ব্যথিত হয়। তো তাদের এই নাটকগুলো নিজেরা করুক, করাক, কিংবা পাবলিক তাদের পিটাক, যাই হোক, এনসিপির যে সামনে খুব ভালো দিন আসতেছে সেটা আপাতত মনে হচ্ছে না। তো এনসিপি এই মুহূর্তে ভীষণ মাইন্ডক্রাফট চিপায় আছে, এবং যে যেখানে পারতেছে এনসিপি কে দিচ্ছে মায়ের, এবং তারা মায়ের খাচ্ছে আর বলছে প্রশাসন আমাদের বাঁচাচ্ছে না, সেভ করছে না। প্রশাসন আসবে না, বাংলাদেশের রাজনীতি যা বলে তাতে প্রশাসন আসবে না। কারণ একজন পুলিশের কনস্টেবল বলল যে মাইর খাচ্ছে খাক, ওদের কে বাঁচাইতে যাবে, এবং বলছে সেই কথা ভিডিওতে বলছে, এবং বলছে এর জন্য যদি আমার চাকরি যায় যাবে, কয় টাকা আর বেতন পাই। তো এনসিপির অবস্থা, না প্রশাসন না সাধারণ মানুষ কেউ তাদের দেখতে পারতেছে। তো নাটক করুক আর যাই করুক, মায়ের উপরেই তাদের আগামীতে থাকতে হবে বলেই মনে হচ্ছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সারা বাংলাদেশ এখন তোলপাড়। জামাতের একজন বয়স্ক সংসদ সদস্য, জামাত দলীয়, তিনি 17-18 বছর বয়সী একজন কিশোরীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক। তিনি বলছেন তার স্ত্রী অথবা তার প্রেয়সী, হোয়াট এভার মেবি, তার সঙ্গে তার একান্ত কিছু মুহূর্ত যে কোনো একটি হোটেলে। এটি এখন রীতিমতো ভাইরাল সারা বাংলাদেশে। নানা জনের নানা রকম প্রশ্ন করছেন। একদল বলার চেষ্টা করছে যে বুড়ো মানুষ, এত বালচা বয়সী মেয়ে, তাও দরিদ্র পরিবারের একটি মেয়ে, জীর্ণ শীর্ণ, তার নাতির বয়সী। বৃদ্ধের বয়স প্রায় 75 বছর, আর মেয়েটির বয়স 17-18 বছর। এই অসম যৌন সম্পর্ক, এবং তাও রাষ্ট্রের একটি দায়িত্বপূর্ণ পদে থেকে, এটি আমাদের দেশের বেশিরভাগ মানুষ মানতে পারছে না। এক শ্রেণীর মানুষ আসছে যারা এই জিনিসগুলো খুব মজা লুটছে। এই ধরনের আদি রসাত্ম গল্প বলতে শুনতে তাদের খুব ভালো লাগে। আবার অনেকে এটা রাজনীতির ফায়দা নেওয়ার চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন যে জামাত আসলে দলটাই খারাপ। এই দলের যারা লোকজন, যাদের ধর্মের নামে রাজনীতি করার যে অভিযোগ তাদের বিরুদ্ধে, এবং বিশেষ করে 71-এ যে সকল কুকর্ম এই দলটির বিরুদ্ধে, যে সকল কুকর্মের অভিযোগ রয়েছে, এবং সাম্প্রতিক সময় এই দলের অনেকগুলো ডিস্টার্বিং এলিমেন্ট, যাদেরকে দেখলে জাতির বেশিরভাগ লোক মনে করে এরা জাতির শ্রেষ্ঠ বেয়াদব। এদের মতো বেয়াদব, এদের মতো অথর্ব, এদের মতো গণ্ড মূর্খ অন্য কোনো রাজনৈতিক দলে নেই। তো এইরকম লোকজন এই জুলাই আগস্ট বিপ্লবের পরে জামাতের এ টিম, বি টিম, সি টিমের সদস্য রূপে এখন আমাদের এই সমাজে জামাতের রাজনীতি নিয়ে এতটা বিরক্তি উৎপাদন করেছে। এদের কথা বললে, জামাতের কথা বললেই সামনে চলে আসে ইল্লুর নাম, সামনে চলে আসে পিঙ্কুর নাম, সামনে চলে আসে আরো অনেক আজে বাজে, যাকে বলা হয় গণ্ডমূর্খের দল, বেয়াদব, অপদার্থ, অথর্ব, এবং মানুষকে অপমান করা যে লোকজনগুলো, যেগুলো আমাদের রাজনৈতিক কালচারে কখনো হয়নি। আমাদের এই সমাজে রাজনৈতিক বিরোধ, মারামারি, কাটাকাটি সবকিছু হয়েছে, কিন্তু তারপরেও
কতগুলো জায়গা আমরা পবিত্রতা রক্ষা করেছি। এমনকি ধরেন গোলাম আজম সাহেব, তাকেও কিন্তু আওয়ামী লীগের লোকজন কখনো অসম্মান করে কথা বলেননি। তাকে নিয়ে কার্টুন হয়েছে, তাকে নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু সম্মানের জায়গাটা নষ্ট করা হয়নি। আবার জামাতের যারা প্রথম জেনারেশনের নেতৃবৃন্দ ছিলেন, যাদেরকে ফাঁসিতে চড়ানো হয়েছে, এবং এটা আমি মনে করি অবশ্যই আওয়ামী লীগের একটা ভুল সিদ্ধান্ত। তো সেই নেতৃবৃন্দ কারো মুখে আমরা কখনোই বঙ্গবন্ধু সম্পর্কে একটা বাজে কথা কখনো শুনিনি, কেউ বলতে পারবেন না, এটা সিঙ্গেল ওয়ান। সেই আলী হাসান মুজাহিরি বলেন, আব্দুল কাদের মোল্লা, এরপরে মীর কাসিম আলী থেকে শুরু করে যারা আছে, কিন্তু মীর কাসিমের সাহেবের পরিবর্তে ফাঁসি দিয়ে আমরা মীর কাসিমের ছেলে আরমানকে পেয়েছি। মীর কাসিমের স্যান্ডেলের ফিতা হওয়ারও যোগ্যতা আরমানের নেই। আমরা আলী হাসান মুজাহিদির মতো নেতাকে হারিয়েছি, কামরুজ্জামানের মতো নেতাকে হারিয়েছি। হোয়াট এভার মেবি তাদের ৭১ কি ভূমিকা ছিল, দ্যাট ইজ আলাদার পার্ট, কিন্তু তাদের জায়গাগুলোতে এখন সামনে যারা আসছে, মানে এদের না যায় দেখা, না যায় বলা, না যায় এক টেবিলে বসা, মানে একটা বিশ্রী অবস্থা তৈরি হয়ে গেছে রাজনীতির অঙ্গনে। এই বিরক্তি এবং ক্ষোভ উগরে পড়েছে এই বৃদ্ধ লোকটির যে যৌনকর্ম, সেই যৌনকর্ম যখন সামনে চলে এসছে, তখন এই পাবলিক পারসেপশনটা মূলত একেবারে শেখ হাসিনার বিরুদ্ধে যে পুঞ্জীভূত 15 বছরের যে ক্ষোভ, বিদ্রোহ, এটা যেভাবে রাজাকারের নাতিপুতির মাধ্যমে রাস্তায় উত্তপ্ত গলিত লাভারূপে যাকে বলা হয় পড়েছিল, ঠিক একইভাবে এই যে জামাতের এই ঘটনা, এরকম আরো ২-৪টি ঘটনা সামনে যদি ঘটে, আপনি দেখবেন যে কি পরিমাণ জনরোষ এই জামাতের লোকদের উপর আরোপিত হয়। কাজে এই বিষয়টা নিয়ে জামাত তার কৃতকর্মের ফল পাবে, অথবা জামাতের এই দুরবস্থার জন্য হয়তো আওয়ামী লীগই দায়ী। এই কারণ হলো নেতৃত্বের এই জায়গাগুলো তো আওয়ামী লীগ নষ্ট করেছে। আবার বিএনপির তো এখন যায় দেখেন যে সমস্ত লোকজন বিএনপির রাজনীতিতে চলে আসছে, এর মধ্যে বিএনপির কিচেন ক্যাবিনেটে আছে জামাতের বি টিম, সি টিম, ডি টিম। বিএনপির মন্ত্রী পরিষদে আসে জামাতের গুপ্ত জামাতের এ টিম, বি টিম, সি টিম। তারেক রহমান সাহেবের উপদেষ্টা মন্ডলী থেকে শুরু করে মানে সবাই বিএনপির যারা লোকজন, ত্যাগী লোকজন, তারা সবাই বুঝতেছে কি সর্বনাশ ঘটে গেছে দলটির। যারা এই দলটিকে নেতৃত্ব দিতে পারতেন, সেই গ্রুপকে প্রথম দফায় 111 শেষ করে দিয়েছে, আর দ্বিতীয় দফাতে তিলে তিলে এদেরকে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ। সমস্ত বড় বড় রাজনৈতিক নেতাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ফলে কি হলো, একটা অরাজনৈতিক শক্তি, একটা ইম্পোর্টেড মানে আমন্ত্রিত, আমদানিকৃত যে নেতৃত্ব, সেই নেতৃত্ব এখন বিএনপির উপর জেঁকে বসেছে। এই নেতৃত্ব দিয়ে দীর্ঘমেয়াদে দলও চলবে না, সরকারও চলবে না। ফলে কি হলো, পুরো রাজনৈতিক অঙ্গনে এখন আপনি দেখতে পাবেন এই নারী কেলেঙ্কারি, হানি ট্র্যাপ, জুয়া, মদ, চাঁদাবাজি, মারামারি, কাটাকাটি, হানাহানি, একে অপরকে অপমান, এরকম অসংখ্য ব্যাধি করোনার মতো ছড়িয়ে পড়বে। এই বিষয়গুলো নিয়ে খুব বিস্তারিত আলোচনা করার দরকার না। আমি শুধুমাত্র এই যে বৃদ্ধের কিশোরী প্রীতি বা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে কিছু মানুষের যৌন লিপ্সা, বিকৃত যৌন মন মানসিকতা, এটার 1000 বছরের ইতিহাস আপনাদেরকে আমি বলবো। আপনারা যদি ভারতীয় সংস্কৃতি দেখেন কিংবা গ্রিক সংস্কৃতি দেখেন, সেখানে যে স্ক্যাপচার গুলো রয়েছে, অর্থাৎ মূর্তিগুলো আপনি লিখেছেন আজ থেকে 5000 বছর, 10,000 বছরের যে পুরনো মূর্তিগুলো, শিব মূর্তি, এখন তারা কি করতো, পুরুষের লিঙ্গকে পূজা করত, শিবলিঙ্গ। আচ্ছা,
সেখানে আপনি দেখবেন বড় বড় মন্দিরে উলঙ্গ নারীদের ছবি এখনো পর্যন্ত রয়েছে, এবং যে মন্দিরে যত উলঙ্গ নারীদের ছবি সে মন্দিরকে মনে করা হয় সবচেয়ে পবিত্র মন্দির। আচ্ছা, মন্দিরে পূজা করতে যাবে পূজারী থাকে পূজারীরা, সেখানে উলঙ্গ নারী মূর্তি কেন? এটা কি কেবলমাত্র ভারতে? না, এটা সেই জাহেলি যুগে মক্কাতেও ছিল। কাবা শরীফে যে 360টি মূর্তি ছিল তার মধ্যে 3টি প্রধান মূর্তি, লাত, মানাত, উজ্জা, আপনারা জানেন যেগুলো নারী ছিল। এবং কাবা শরীফ যে তওয়াফ করতো নারী এবং পুরুষেরা, তারা উলঙ্গ হয়ে তওয়াফ করতো, ঘুরে ঘুরে উলঙ্গ হয়ে তওয়াফ করতো। সেখানে যৌনতাটা, প্রকাশ্য যৌনতাটা ধর্মের একটা মানে অনুষঙ্গ তারা বানিয়ে ফেলেছিল। এরপর আপনি যদি সেখান থেকে এসে ইউরোপে আসেন, গ্রিসে আসেন, সেই গ্রিক দেবতা থেকে শুরু করে যা কিছু পর্যন্ত একেবারে 8শ শতাব্দী পর্যন্ত সেখানে ধর্মের সাথে উলঙ্গপনা। আপনি দেখেন হযরত দাউদ আলাইহিস সালাম যে তাকে তারা ডেভিড বলে, মাইকেল অ্যাঞ্জেলো যে ডেভিড মূর্তিটা তিনি তৈরি করেছেন, পৃথিবীর সর্বকালের সেরা মূর্তি ইউরোপিয়ানরা একে বলে। মূলত আপাদ মস্তক একজন নবীকে উলঙ্গ করে তার লিঙ্গটা অন্ডকোষ সহ একেবারে পুরো, মানে যাকে বলা হয় জন্মদিনের পোশাক পরানো একটা মূর্তি তৈরি করে ভ্যাটিকানের মধ্যে, মানে ওদের যে পবিত্র ভূমি, মক্কা যেমন মুসলমানদের কাবা শরীফ, তেমনি ভ্যাটিকান হলো খ্রিস্টানদের কাবা। এবং সেই খ্রিস্টানদের কাবাতে, ভ্যাটিকান সিটিতে সেই হযরত দাউদ আলাইহিস সালামের ডেভিড মূর্তিটা ওখানে স্থাপন করা হয়েছে মাইকেল অ্যাঞ্জেলোর। এই হলো ধর্মের সাথে যৌনতা। আমরা যে বাংলা ভাষায় দেবদাস বা দেবদাসী হিসাবে যে শব্দগুলো ব্যবহার করি, আপনারা কি এগুলো একবার চিন্তা করেছেন? সেটি হলো যে কিছু মানুষ মানত করত, আমার যদি কন্যা সন্তান হয় তাহলে, বা পুত্র সন্তান হয় তাহলে আমি সেই পুত্র এবং কন্যাকে মন্দিরে সমর্পণ করব। এই যে মন্দিরে যে সমর্পণ করব, তারা মন্দিরে যারা পূজারী ছিলেন সেই পূজারীদের যৌন চাহিদা মেটাতো মহিলারা, মেয়েরা, কিশোরীরা। এদের নাম ছিল দেবদাসী। আর যে সকল পূজারীরা পায়স কাম করত, পুং মৈথুন করত পুরুষদের সাথে, কিশোরদের সাথে, তারা ছিল দেবদাস। শুধু এখানে নয়, সারা দুনিয়াতে। এখন এই যে ধর্মকে ব্যবহার করে যৌনতা, এই যৌনতার কারণে কি হলো, দেশ, রাষ্ট্র, সমাজে বহু যুদ্ধ হয়ে গেল। তার প্রেক্ষিতে মধ্যযুগের পরে এসে ইউরোপে সেই খ্রিস্টানদের যারা ধর্মযাজক, পাদ্রী, তারা বিয়ে করবে না, এরকম একটা তারা সিদ্ধান্ত নিল। কিন্তু এখানে যৌনতা আরো মারাত্মকভাবে বেড়ে গেল। যে সমস্ত মেয়েরা বিয়ে করবে না, যে সমস্ত পুরুষেরা বিয়ে করবে না, কিন্তু ধর্মযাজক নান হিসেবে কাজ করছে, তাদের মধ্যে এই যৌনতা আরো বহুল অংশে মানে বিস্তার লাভ করলো, এবং সেটা এখনো পর্যন্ত চালু রয়েছে, টিল নাও। তো সেই দিক থেকে যারা পীর সাজেন, মাশায়েখ সাজেন, ধর্মীয় নেতা সাজেন, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, প্রায় সবারই একটা অন্ধকার যৌন জীবন রয়েছে। সেটা ভগবান রজনীশ বলেন কিংবা অন্য, এই বিষয়গুলিতে আরো সুন্দরভাবে পড়তে চান আপনি সেই দিল্লি বইটি পড়তে পারেন। দিল্লি, খুশবন্ত সিং এর দিল্লি বইটি চমৎকার একটা বই। এটার বাংলা অনুবাদ ইংরেজি পড়তে পারলে ভালো, না হলে এটার অনেক সুন্দর বাংলা অনুবাদ করেছেন আমাদেরই একজন সতীর্থ, মানে সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক জনাব মঞ্জু ভাই, আনোয়ার হোসেন মঞ্জু। তো সেই বইটা আপনারা পড়ে নিতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে যৌনতাটা
কিভাবে রাজনীতিতে অর্থনীতিতে আসছে। তো বিদেশি রাজাদেরকে রাজনীতিতে সেই উপহার দেওয়ার জন্য, রাষ্ট্রদূতদের উপহার দেওয়ার জন্য হেরেমের মধ্যে শত শত নারীকে সেই ধরে নিয়ে আনা হতো অভিজাত পরিবার থেকে, তাদেরকে লালন পালন করা হতো এবং তাদের ভার্জিনিটি রক্ষা করা হতো। ভার্জিনিটি রক্ষা করা হতো যেন একটা কিশোরী মেয়ে বা যুবতী মেয়ে তার জীবনের প্রথম যে সতীত্বটা সে একটা রাজার কাছে বিসর্জন দিতে পারে। নাদির শাহ যখন দিল্লি দখল করলেন, তখন সেই নাদির শাহের কাছে যে রমণীটিকে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ উপহার হিসেবে পাঠালেন, সেই দৃশ্যটিকে চিত্রায়িত করার জন্য দিল্লি উপন্যাসে খুশবন্ত সিং এত চমৎকার করে সেটি তুলনা করেছে, তাহলে আপনি বুঝতে পারবেন রাজনীতিতে কিভাবে নারীর ব্যবহার হয়। এখন মূল ব্যাপার হলো যৌনতা সব জায়গায় থাকে, মোরলেস পৃথিবীতে এমন কোনো পশু নেই, পাখি নেই, প্রজাপতি নেই যেখানে এই যৌনতা কাজ করে না। কিন্তু যৌন বিভ্রাট এবং বিকৃত রুচির যে যৌনতা, এটা কেবলই মাত্র মানুষের মধ্যে আছে। পশু পরকীয়া করে না, পশু কখনো বিকৃত রুচিতে যায় না, পশু কখনো বাইসেক্সে যায় না, কিন্তু মানুষ এই কাজগুলো করে। আর এই জন্য একমাত্র এই যে যৌনতা নিয়ে, যৌন বিজ্ঞান নিয়ে, কামশাস্ত্র নিয়ে বহু লেখা, দেশি বিদেশি লক্ষ লক্ষ লেখা ছাপা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমরা পড়ি না। প্রথম এই যৌনতা নিয়ে যে পাক ভারত উপমহাদেশে বিখ্যাত যে কথা, বৃদ্ধের তরুণী ভার্যা বিষতুল্য। একজন বয়স্ক মানুষ যখন একজন তরুণীর সঙ্গে রমণ করেন, ওটি তার জন্য মৃত্যু ডেকে নিয়ে আসে। এটি ফিজিক্যালি, এর কারণ হলো একটা বৃদ্ধের যে যন্ত্রপাতি, তার হার্ট, কিডনি, রক্ত সঞ্চালন করার জন্য যে সমস্ত দেহের মধ্যে তারগুলো রয়েছে, এই জিনিসগুলো যখনই একটা তরুণীর সংস্পর্শে যায়, ওটা অনেকটা ইলেকট্রিফাইড হয়ে যায় এবং এতে দেখা গেল যে সেই দুর্বল যন্ত্র যখন চলতে থাকে একবার, দুইবার, তিনবার, তখন তার আয়ু কমিয়ে দেয় এবং অনেক ক্ষেত্রে হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটে। তো এই কারণেই চাণক্য বলে গেছেন, বৃদ্ধের তরুণী ভার্যা বিষতুল্য। আপনি গিয়ে দেখবেন যে অনেক বৃদ্ধ, সে হয়তো 20 বছর বাঁচত, কিন্তু বুড়া বয়সে এরকম একটা তরুণী, 18-20 বছর তরুণী বিয়ে করলো, 6-7 মাস খুব আনন্দ ফুর্তি করলো, এরপর হঠাৎ করে বৃদ্ধ মারা গেল এবং এর কোনো বিকল্প নাই। এই হলো এক। 2 নম্বর হলো, বৃদ্ধ বয়সে একাকিত্ব কাটানোর জন্য অনেকে বিয়ে করেন, কারো স্ত্রী মারা যায়, কারো স্ত্রী বৃদ্ধ হয়ে যায়, তারপরে কারো কারো আসলে বৃদ্ধ বয়সে সঙ্গী সাথী সবকিছু দরকার। অনেকের যেমন মেমোরি লস হয়ে যায়, হাত পা কাঁপতে থাকে। তো সব কাজ একজন বৃদ্ধের, তার ফিজিক্যাল যেমন দেখা গেল যে তার কোমরে একটু টিপা দরকার, পায়ের তলা টিপা দরকার। অনেক সময় অনেক বৃদ্ধ দেখা গেল যে নামাজ পড়তে গেছেন, কাপড় নষ্ট করে ফেলছেন। এরকম আসলে মানবিক কিছু সাহায্য সহযোগিতার জন্য অনেক ক্ষেত্রে এখন আমরা নার্স ব্যবহার করি, কিন্তু আবহমান পৃথিবীতে এখানে একটা বিয়ে শাদীর এটার বিধান সমাজ কর্তৃক স্বীকৃত। এটা সব ভালো পরিবারগুলোতে এই জিনিসগুলো হয়, কিন্তু সেখানে একটা লেভেল থাকে। এটা অবশ্যই কোনো তরুণী নয়, এটা কোনো হোটেলে নয়। এই যে তরুণী বা হোটেলে, এগুলো ভুল সিদ্ধান্ত এবং এগুলো বিকৃত মন মানসিকতার, এবং ধর্ম এবং ক্ষমতাকে ব্যবহার করে এই কাজগুলো যারা করে, মানে তাদের কোনো অবস্থাতেই তাদের কর্মেও বরকত আসে না এবং তাদের সারা জীবনের যে অর্জন, এই অর্জন এই ধরনের বিকৃত মন মানসিকতার মাধ্যমে শেষ হয়ে যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।